জাস্ট বিকজ আমি তোর সাথে একটু টাইম পাস করেছি বলে তুই ডিরেক্ট আমার চাচাকে বিয়ে করে বসলি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড ঝিলমিল? ঝিলমিলের দিকে তাকিয়ে বলল জারিফ। ঝিলমিল প্রচণ্ড বিদ্রূপ মাখানো স্বরে বলল, তোর মতো একটা চরিত্রহীন নেশাখোরের জন্য আমি আমার লাইফের এত বড় ডিসিশন নেব? অতটা ইম্পর্ট্যান্স দিস না নিজেকে। এই মেয়ে, একদম চুপ। আমার নাতির সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? পাশ থেকে ঝর্ণা বেগমের কর্কশ চিৎকার ভেসে এলো। জারিফের সেই গলা ফাটানো চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। একে একে সবাই নিচে নেমে এসেছে। ঝিলমিলও উপর থেকে কাপড় পাল্টে আসতে একদম দেরি করেনি। ঝর্ণা বেগমের সেই ধমক শুনে বাড়ির ঝিলমিলের সামনে এসে দাঁড়ালো। মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু শক্ত গলায় বলল, তুমি চুপ করো আম্মা, ও তো ঠিকই বলেছে। বিয়ে তো আমাদের কারোর ইচ্ছাই হয়নি, পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। ছেলের মুখে এমন তড়িৎ উত্তর শুনে ঝর্ণা বেগম রাগে জ্বলে উঠলেন। তীক্ষ্ণ গলায় বললেন, আমার সামনে বেয়াদবের মতো কথা বলবে না তরঙ্গ। কিসের বিয়ে আর কিসের পরিস্থিতি? আজ এখনই এই মুহূর্তে ওকে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবে তুমি। ঝিলমিলের মুখের রং বদলে গেল। একটু আগেও জারিফের মুখোমুখি হওয়ার আগে সে নিজে থেকেই এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন যেতে চায় না। সে এখানেই থাকবে, এই বাড়ির ছোট বউ হয়ে জারিফের চাচি হয়ে থাকবে। ঝিলমিল বারিশের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে স্বামীর শার্টের হাতাটা আলতো করে টেনে ধরে অত্যন্ত ফিসফিসানি গলায় আতঙ্কিত স্বরে বলল, আপনি কি সত্যি সত্যি আমাকে ওনাদের কথায় রেখে আসবেন? বারিশ ঘাড় ঘুরিয়ে এক পলক মেয়েটার সেই ফ্যাকাশে মুখের দিকে তাকালো। সে একটু ঝুঁকে মৃদু আওয়াজে পাল্টা প্রশ্ন করল, রেখে আসলে খুশি হবে? ঝিলমিল চটপট দুই পাশে মাথা নাড়ল। তার চোখের ভাষা পরিষ্কার বলে দিচ্ছে সে যেতে চায় না। বারিশ একটু বাঁকা হাসল, বলল, তাহলে আমি যা যা বলবো সব শুনতে হবে। কি শুনতে হবে? যখন যেটা হুকুম করব সেটাই করতে হবে। ঝিলমিল কিছু না ভেবেই বলল, ওকে, আমি রাজি, কোনো সমস্যা নেই, আমি সব শুনব। ছেলের কোনো হেলদোল না দেখে ঝর্ণা বেগম এবার এগিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বললেন, কি বললাম শুনতে পাওনি? ওকে আজই ওর বাপের বাড়ি দিয়ে আসবে। আমি আপদকে এক সেকেন্ডের জন্য আমার সংসারে। ঝর্ণা বেগম নিজের কথা শেষ করার আগেই বারিশ ভরপ শীতল গলায় বলে উঠল, তুমি খুব ভালো করেই জানো আম্মা, আমি তোমার বাধ্য ছেলে নই। সকাল সকাল অযথা তর্ক করতে এসো না। বারিশের এই মুখের উপর দেওয়া জবাব শুনে ঝর্ণা বেগমের চোখ দুটো রাগে কপালে উঠে গেল। মুখে মুখে কথা বলবে না, তুমি তো দিঘিকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে এই মেয়েকে কিভাবে বিয়ে করলে? বারিশ অত্যন্ত উদাসীন গলায় জবাব দিল, কপালে ছিল হয়ে গেছে, এটা নিয়ে এত বাড়াবাড়ির কিছু তো নেই। আছে, আমি সেখানে ছিলাম না, আমার কাছে বিয়ের কোনো ভিত্তি নেই। ওকে রেখে আসো, না হলে আমিই চলে যাব বাড়ি ছেড়ে। বারিশের চোখে মুখে কোনো হেলদোল দেখা গেল না। সে মায়ের দিকে তাকিয়ে সোজাসুজি বলল, চলে যাও, ও কোথাও যাবে না, এখানে আমার সাথেই থাকবে। কথাটা বলেই বারিশার এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে পাশ থেকে ঝিলমিলের নরম হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর সবার সামনে দিয়েই তাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। ঝিলমিল শুধু বড় বড় চোখে তার স্বামীর এই রূপ দেখতে দেখতে মন্ত্রমুগ্ধের মতো পিছু পিছু হেঁটে গেল। এদিকে ঝর্ণা বেগম রাগে ক্ষোভে ফেটে পড়লেন। তিনি হনহন করে ওনার স্বামী চঞ্চল শেরিয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বললেন, তুমি থাকতে কিভাবে এই বিয়ে হতে দিলে? তুমি কি জানতে না ঝিলমিলকে আমার ভালো লাগে না?
চঞ্চল শেরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে নির্বিকার ভঙ্গিতে বললেন, কি জানি, কে জানে তোমার কেমন লাগে ওকে। আমার তো বেশ ভালোই লাগে মেয়েটাকে। আর বিয়েটা যদি কাল না হতো, তবে আজকের রিসিপশনের অনুষ্ঠানটা কিভাবে হতো শুনি। কত নামি দামি মানুষ আসবে, তারা এসে বউ না দেখে কি বলতো, সেটা আমি বুঝতাম। ঝিলমিল বাচ্চা একটা মেয়ে, আমার ছেলের মতো যোগ্য একটা পাত্রের পাশে ওকে আমি কিছুতেই মেনে নেব না। জারিফ এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে নিজের মাথা চেপে ধরে সব দেখছিল। দাদির কথা শুনে সেও এবার সুযোগ পেয়ে গা ঝাড়া দিয়ে এগিয়ে এলো। দাদির সাথে তাল মিলিয়ে খ্যাপাটে গলায় বলল, ঠিক বলেছ দাদিমা। কোথায় ঝিলমিল আর কোথায় চাচ্চু? দুজনের কোনো ম্যাচই নেই। তুমি আর দেরি করো না, দ্রুত ওদের ডিভোর্স করানোর ব্যবস্থা করো। এই বাড়িতে আমি ওকে এক সেকেন্ডও দেখতে চাই না। জারিফের কথা শেষ হওয়ার আগেই লিভিং রুমে হুট করে একটা ঠাস করে শব্দ হলো। সবার সামনে জারিফের গালে এসে ল্যান্ড করলো একটা শক্ত চড়। জারিফ এক হাত গালে চেপে ধরে ছিটকে 2 কদম পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো ওর বাবা ফরহাদ শেরিয়ার, অর্থাৎ বারিশের বড় ভাই রাগে ফুঁসছেন। তিনি নিজের ছেলের উপর ধমকে উঠে বললেন, কোথায় ছিলে সারা রাত তুমি? দিন দিন এত অসভ্য আর জঘন্য কেন হয়ে উঠছ? লজ্জা করে না তোমার? সারা রাত বাইরে মদ গিলে সকালবেলা মাতলামি করতে করতে বাড়ি ফিরছ, আবার বড়দের মাঝে এসে ডিভোর্সের পরামর্শ দিচ্ছ। নিজের লিমিটের মধ্যে থাকো জারিফ, একদম মুখ বন্ধ করো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বাবার এই রুদ্রমূর্তি দেখে জারিফের নেশা এবার পুরোপুরি ছুটে গেল। সে আর কথা বাড়ানোর সাহস পেল না, তবে অপমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সবই ঝিলমিলের জন্য হচ্ছে। ও এই বাড়িতে পা রাখতেই আমার লাইফে অশান্তি শুরু হয়ে গেল। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট আই ক্যান ডু ঝিলমিল। আমি তোকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না, দেখে নিস। ঝর্ণা শেরিয়ার ধপাস করে সোফায় গিয়ে বসলেন। ক্ষোভে তার বুকটা এখনও ধড়ফড় করছে। আজকে রাতেই রিসিপশনের অনুষ্ঠান, ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই আয়োজনটাও করা হয়েছে বেশ রাজকীয়ভাবে। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের পেছনে আরও একটা বড় কারণ ছিল, তা হলো দিঘি। দিঘিকে ঝর্ণা বেগমের বহু আগে থেকেই ভীষণ পছন্দ। এই পুরো এলাকায় যদি রুচিশীলার আল্ট্রা মডার্ন বলে কোনো মেয়ে থাকে, তবে সে একমাত্র দিঘি। সবসময় নিজেকে ফ্যাশনেবল ও পরিপাটি করে ভিন্নভাবে গুছিয়ে রাখে। ওর হাঁটা চলা, সোশ্যালাইজিং আর স্মার্টনেস যে কোনো কর্পোরেট লেভেলের মার্জিত মেয়েকে টেক্কা দেবে। তার উপর বড় প্লাস পয়েন্ট ছিল, ছেলে বারিশ বিদেশ থেকে ফিরেই নিজে মুখে জানিয়েছিল সে দিঘিকে বিয়ে করতে চায়। ব্যাস, সোনায় সোহাগা। ঝর্ণা বেগম আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। দিঘির পরিবারের সবার সঙ্গে কথা বলে তড়িঘড়ি করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ফেলেন। আশা ছিল এমন মডার্ন একটা মেয়ে হবে শেরিয়ার বংশের ছোট বউ, যে তার হ্যান্ডসাম আর যোগ্য ছেলের পাশে একদম পারফেক্টলি মানিয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে দিঘির জায়গায় তার সংসারে পা রাখল ঝিলমিল। একই পরিবারের দুজন মেয়ে হওয়া সত্ত্বেও দুজন একে অপরের বিপরীত রূপ। দিঘি যেমন পরিপাটি স্মার্ট, সেখানেই ঝিলমিল মেয়েটা বড্ড বোকাশোকার অপরিপাটি। রূপলাবণ্য থাকলেও নিজেকে গুছিয়ে নেওয়া বা পরিপাটি থাকার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। চুলগুলো সবসময় অবিন্যস্ত থাকে, কাপড়ের বাছবিচার নেই। যেমন একরাশ উদাসীনতা সবসময় ভর করে থাকে তার উপর। সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছে সে মেয়েটাকে। এত অগোছালো মেয়ে সে জীবনে দেখেনি। হ্যাঁ, মেয়েটার এখনও নিজেকে মেনটেন করার মতো বয়স বা ম্যাচুরিটি কোনোটিই আসেনি। এখনও তো কৈশোরের খামখেয়ালিপনাতেই আটকে আছে।
আরও কয়েকটা বছর যাক, মেয়েটা একটু দুনিয়াদারি শিখুক, তারপর ওর বয়সী কোনো পাত্রের সাথে ওর বিয়ে হবে, সেটাই স্বাভাবিক। তার ছেলের সঙ্গে কেন? কোথায় সেই পারফেক্ট ম্যাচিউর আর ইন্টেলিজেন্ট লাইফ পার্টনার, আর কোথায়ই অগোছালো নাবালিকা? বারিশের মতো পুরুষের পাশে একে কোনো অ্যাঙ্গেল থেকেই মেলানো যায় না। ঝর্ণা বেগম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে আবার সেই দিঘির চেহারাটাই ভেসে উঠল। দিঘি থাকলে আজ রাতে রিসিপশনে মিনিস্টার থেকে শুরু করে বিজনেসম্যান সবার সামনে কত সুন্দর করে কথা বলে পুরো স্টেজ মাতিয়ে রাখত। আর এই ঝিলমিল শাড়িটা পর্যন্ত ঠিকঠাক ক্যারি করতে পারে না, ওড়না সামলাতে গিয়ে হোঁচট খায়। কে জানে কি কাণ্ড করে বসে এই মেয়ে আজ, উল্টো তাদের মান সম্মান ধুলোয় না মিশিয়ে দেয়। নিজের ছেলের সঙ্গে এই ঝিলমিলকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ বারিশ চাচ্চু। আপনাকে যতটা খারাপ মনে করেছিলাম, আপনি কিন্তু মোটেও তেমন নন, ভালোই আপনি। অ্যাগেন থ্যাংক ইউ। রুমে পা রাখার পর থেকেই ঝিলমিল একনাগাড়ে বারিশের গুণগান গেয়ে যাচ্ছে। ওরই অনর্গল বকবকানিতে অতিষ্ঠ হয়ে বারিশ ঘুমোতে যাওয়ার জন্য পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। পেছনে ঘুরে ভ্রু কুঁচকে বলল, তুমি কি এবার থামবে একটু? ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে এবার বেলকনির দিকে এগিয়ে গেল। রেলিংয়ে হাত রেখে বলল, আমি সত্যি ইমপ্রেসড। আমার জন্য আপনি নিজের মায়ের সাথে ওভাবে তর্ক করলেন, ওয়াও। বেলকনিতে দাঁড়িয়ে ঝিলমিলও নিজের আগের রুমটার দিকে তাকালো। চৌধুরী বাড়ি আর শেরিয়ার বাড়ি একদম পাশাপাশি। বারিশের এই বেলকনি থেকে ঝিলমিলের বেলকনি আর ছাদ সব কিছুই খুব স্পষ্ট দেখা যায়। বারিশ ওর পেছনে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। তারপর একদম ভাবলেশীন গলায় বলল, তোমার জন্য বলিনি, আমি এরকমই। শুনে ঝিলমিল একটু মুখ বাঁকালো, তবে পরক্ষণেই তার মাথায় নতুন কৌতূহল খেলে গেল। সে ঝটপট ঘুরে বারিশের মুখোমুখি হয়ে বলতে চাইল, আচ্ছা চাচ্চু, একটা কথা জিজ্ঞেস করি। মেয়ের কথা আর শেষ হলো না। বারিশ আচমকা এক পা এগিয়ে এসে এক হাত দিয়ে ঝিলমিলের নরম গাল দুটো শক্ত করে চেপে ধরে। তার চোখ দুটো আচমকাই বেশ বিপজ্জনক দেখালো। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর একটাবার যদি ওই চাচ্চু শব্দটা তোমার মুখ থেকে বের হয়েছে, তবে একদম এখান থেকে নিচে ফেলে দেব। ঝিলমিল এক মুহূর্তে পুরো চুপসে গেল। বারিশেরই আকস্মিক রুদ্রমূর্তি দেখে সে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। ভয়ে পেছাতে গিয়ে তার পিঠ ঠেকে গেল বেলকনির রেলিংয়ে। বারিশ তার ঠিক সামনে একদম ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঠিক এই অবস্থায় ঝিলমিলের পেছনের বাড়ির ছাদে আলতাফ চৌধুরী কোনো একটা কাজে এসেছিলেন। আচমকায় ওনার চোখ পড়ল পাশের বাড়ির এই বেলকনিতে। বারিশেরও চোখ এড়ালো না বিষয়টা। সে আর চোখে শ্বশুরের দিকে তাকালো। আলতাফ চৌধুরীকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে বারিশের গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এবার সে ইচ্ছে করেই ঝিলমিলের আরও কাছে ঘেঁষে দাঁড়ালো, যেন দূর থেকে দেখলে মনে হয় তারা খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। বারিশের এত কাছে চলে আসতে দেখে আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল ঝিলমিল। জড়তা জড়ানো গলায় তার মুখ থেকে আবারও অবাধ্যের মতো বেরিয়ে এলো, চাচ্চু। বারিশ আর সময় দিল না। সে নিজের বুড়ো আঙুলটা দিয়ে ঝিলমিলের কাঁপতে থাকা ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। তারপর নিজের মুখটা একদম ঝিলমিলের কানের কাছে নামিয়ে এনে ফিসফিস করে বরফ শীতল আওয়াজে বলল, কি বললাম, কানে যায়নি? চাচ্চু বললে এখান থেকে ঠাস করে নিচে ফেলে দেব। চাচ্চু বলা যাবে না, মনে থাকবে। ঝিলমিল কোনো মতে চোখ বন্ধ রেখেই মাথা কাত করে সায় দিল, কিন্তু বারিশ তার জায়গা থেকে এক চুলও সরল না।
সে আগের মতোই ঝিলমিলের উপর ঝুঁকে থেকে আর চোখে আবারও ছাদে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে তাকালো। দূর থেকে নিজের মেয়ের এই অবস্থা দেখে আলতাফ চৌধুরী রাগে ক্ষোভে লজ্জায় যেন জ্যান্ত কয়লা হয়ে গেলেন। মেয়ের জামাইয়ের এমন প্রকাশ্য বেয়াদবি দেখে মুখটা লাল করে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নেমে চলে গেলেন তিনি। ছি, আস্তাগফিরুল্লাহ। নিজের মেয়ের এমন দৃশ্য তাকে দেখতে হলো। আলতাফ চৌধুরী ছাদ থেকে পুরোপুরি নেমে যেতেই বারিশ এক ঝটকায় ঝিলমিলের উপর থেকে সরে এলো। ওর স্পর্শ থেকে মুক্তি পেয়ে ঝিলমিল ধরফর করে চোখ খুলে লম্বা একটা শ্বাস নিল। যেন এতক্ষণে মেয়েটা একটু হাঁপ ছেড়ে বাঁচল। বারিশ নিজের শার্টের হাতাটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বলল, সারা রাত তো ঘুমাওনি, চাইলে এখন একটু ঘুমাতে পারো। আমার এখন ঘুম আসবে না। বারিশের চোখ এখনও ছাদে আটকে আছে আর মিটিমিটি হাসছে সে। তা দেখে ঝিলমিল বলল, আপনি হাসছেন কেন? তুমি বুঝবে না। শহরের 5 তারকা হোটেলের বিশাল বলরুমটি এখন আলোয় ঝলমল করছে। শেরিয়ার পরিবারের ছোট ছেলের রিসেপশন আজ, তাই পুরো শহরের নামিদামি ব্যবসায়ী রাজনীতিবিদরা এসে ভিড় জমিয়েছেন। স্টেজের চারপাশটা রাজকীয় ফুলের সুবাস আর ক্যামেরার ফ্ল্যাশের আলোয় মুখরিত। এই জমকালো মঞ্চের ঠিক মাঝখানে ভারী একটা লেহেঙ্গা, গা ভর্তি গহনা আর চড়া মেকআপে পুরো সংসেজে বসে আছে ঝিলমিল। ভেতরে ভেতরে তার যে কী পরিমাণ বিরক্তি লাগছে তা কেবল সেই জানে। স্বাভাবিক সময়ে যে মেয়ে জিন্স, কুর্তি আর ওড়না সামলাতেই হিমশিম খায়, তার পরনে আজ এত ওজনের জিনিসপত্র। ভারী নেকলেসটা গলায় বিঁধছে, লেহেঙ্গার পিনগুলো বারবার চামড়ায় গিয়ে ফুটছে। অসহ্য হয়ে যাচ্ছে ঝিলমিল, কিন্তু উপায় নেই। একের পর এক ভিআইপি মেহমান স্টেজে আসছেন, আর বারিশও ঝিলমিলের সাথে মুচকি হেসে পরিচিত হচ্ছেন। ঝিলমিলও লোক দেখানো একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে ক্লান্তিকরভাবে মাথা নেড়ে যাচ্ছে। তবে ঝিলমিলের চোখজোড়া বারবার চলে যাচ্ছে বলরুমের মূল প্রবেশদ্বারের দিকে। সে চাতক পাখির মতো তার নিজের পরিবারের অপেক্ষায় আছে। নিজের বাবা মা দাদিমার মুখটা না দেখা পর্যন্ত তার মন কিছুতেই স্বস্তি পাবে না। এসবের মাঝে সবাই যখন নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন স্টেজ থেকে খানিকটা দূরে লাইটিংয়ের আলো আঁধারিতে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ তরুণীর ফিসফিসানি আচমকাই বারিশের কানে এসে ঠেকল। বারিশের শ্রবণ শক্তি বরাবরই তীক্ষ্ণ। পারফিউমের কড়া গন্ধ, মৃদু মিউজিকের আওয়াজ ভেদ করে সেই বিষাক্ত কথাগুলো সরাসরি ওর মস্তিষ্কে গিয়ে আঘাত করল। বারিশ আর চোখে সেদিকে তাকায়। জারিফের বন্ধুদের গ্রুপের একজন জারিফকে কনুই দিয়ে গুঁতো মেরে বিদ্রূপ করে বলছে, এই মেয়েটার সাথেই না তোর রিলেশন ছিল জারিফ? আমাদের বারিশ স্যারের সাথে এই ঝিলমিল কিভাবে সম্ভব ভাই? স্যার এত বড় একজন মানুষ হয়ে শেষে কিনা তোর রিজেক্ট করা এই মেয়েটাকে বিয়ে করলো? জাস্ট ভাবা যায় না। ইউ। আরেকটা ছেলে গ্লাস হাতে নিয়ে কুৎসিত এক চিলতে হাসি ফুটিয়ে যোগ করল, আরে বাদ দে না, যা হয়েছে ভালোই তো হয়েছে। একই জিনিস একবার জারিফ টেস্ট করেছে, এবার ওর আপন চাচা খাবে। বন্ধুদের এই নোংরা রসিকতায় এতটুকু লজ্জিত না হয়ে জারিফ নিজে এসে তার বন্ধুদের সাথে যোগ দিল। গ্লাসে একটা চুমুক দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, খেতে আর পারলাম কই, আমার টেস্ট করার আগেই তো পাখি ডানা মেলে সোজা চাচ্চুর খাঁচায় গিয়ে ঢুকে পড়ল। জারিফের আরেক বন্ধু এবার জারিফের কাঁধে হাত দিয়ে নিচু স্বরে আরও জঘন্য এক ইঙ্গিত করল, তাতে কি হয়েছে মামা, একই বাড়িতেই তো আছিস এখন, সুযোগ বুঝে যে কোনো দিন রাতে চাচা ঘুমালে ডিরেক্ট ঘরে ঢুকে পড়বি। কথাগুলো শেষ হতেই ওরা সবাই একসাথে নিচু গলায় হেসে উঠল খিলখিল করে।
বারিশের পুরো শরীরটা যেন জমে বরফ হয়ে গেল। শক্ত হলো চোয়ালের হাড় দুটো। হাতের মুঠোটা এত জোরে বন্ধ হলো যে নখগুলো হাতের তালু ভেদ করার উপক্রম। চোখ দুটোতে এক লহমায় নেমে এলো আদিম কোনো হিংস্র পশুর মতো খুনে চাহনি। তার নিজের ভাইপোর মুখ থেকে তার স্ত্রীর নামে এমন নোংরা, সস্তা এবং জঘন্য ইঙ্গিত সে কোনোভাবেই মেনে নেবে না। এই ভরা অনুষ্ঠানের ভিড়েও না। বারিশের ভেতরের রক্ত টগবগ করে ফুটতে শুরু করেছে। তার পাশে থাকা ঝিলমিলও টের পাচ্ছে তার ঠিক পাশে একটা জীবন্ত আগ্নেয়গিরি বিস্ফোরণের অপেক্ষায় ফুঁসছে। বারিশ ঝিলমিলের দিকে একবারও তাকালো না। বসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে স্টেজ থেকে নেমে নিচে নেমে গেল। তার হাঁটার ধরন আর চোখের চাহনি দেখে সামনের ২-৪ জন মেহমান ভয়ে রাস্তা ছেড়ে পিছিয়ে গেল। ঝিলমিল একটু অবাক হয়ে দেখল জারিফার তার বন্ধুরা তখনও নিজেদের রসিকতায় মজে গ্লাস হাতে হাসাহাসি করছিল। ওরা টের পাওয়ার আগেই বাড়ি শেষে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। চাচ্চু, তুমি এখানে? জারিফের কথা শেষ করার সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় জারিফের কলারটা এমনভাবে চেপে ধরল যে ওর হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কিছু বুঝে ওঠার আগেই বারিশ তার ডান হাতে শক্ত মুঠোটা সোজা জারিফের চোয়াল তাক করে চালালো। ঠাস ঠাস। পরপর দুটো ঘুষিতে জারিফ ছিটকে গিয়ে পাশের একটা টেবিলের উপর আছড়ে পড়ল। টেবিলের কাচের গ্লাস আর খাবারের প্লেট ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, আপনি ওকে মারছেন কেন? জারিফের এক বন্ধু এগিয়ে এসে বারিশের হাত ধরার চেষ্টা করতেই বারিশ ঘুরে দাঁড়িয়ে তার পেটে সজোরে একটা লাথি বসালো। ছেলেটা আর্তনাদ করে পেটে হাত দিয়ে সোজা বসে পড়ল ফ্লোরে। পুরো বলরুমের মিউজিক এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। শত শত মেহমান, বিজনেসম্যান, নামিদামি মানুষ স্তব্ধ হয়ে দেখতে লাগলো এই তাণ্ডব। ঝিলমিল স্টেজ থেকে ভয়ে দাঁড়িয়ে পড়েছে। হাত পা কাঁপছে তার। বারিশ থামল না। সে ফ্লোরে পড়ে থাকা জারিফকে শার্টের কলার ধরে টেনে তুলল। জারিফের মুখ দিয়ে তখন রক্ত গড়াচ্ছে। বারিশ ওকে নিজের মুখের একদম কাছে এনে সিংহের মতো গর্জে উঠে বলল, তোর জন্মদাতা ফরহাদ শেরিয়ার তোকে শিক্ষা দিতে পারিনি, কিন্তু আমি দেব। আজ থেকে যদি তোর বা তোরই আবর্জনা বন্ধুদের মুখ থেকে ঝিলমিলের নামে একটা আজেবাজে শব্দ বের হয়, তবেই শহরে তোদের বেঁচে থাকা আমি অসম্ভব করে দেব। আমার ভাইপো বলে একদম ছেড়ে দেব না তোকে। গেট আউট ফ্রম মাই সাইট। বারিশের এই রুদ্রমূর্তি দেখে জারিফের বাকি বন্ধুরাও ভয়ে সরে গেল। জারিফ এক হাত দিয়ে নিজের রক্তাক্ত মুখ চেপে ধরে অপমানে কুঁকড়ে উঠল। পুরো হলের মানুষের সামনে এই গণধোলাই সে কল্পনাও করতে পারেনি। বারিশ নিজের কোটের বোতামটা ঠিক করতে করতে বড় বড় শ্বাস নেয়। পুরো বলরুমে সেই থমথমে আর পিনপতন নীরবতার মাঝেই হন্তদন্ত হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করল ঝিলমিলের পরিবার। আকাশ ভিড় ঠেলে দ্রুত এগিয়ে এলো বন্ধুর পাশে। চারপাশের ভাঙচুরার জারিফের রক্তাক্ত অবস্থা দেখে আকাশের চোখ কপালে। কি হয়েছে এখানে? বারিশ আকাশের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জারিফের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, বের হয়ে যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। বারিশের সেই ধমকে জারিফার তার বন্ধুরা নিজেদের কোনো মতে সামলে নিয়ে লাইমলাইটের আড়ালে চলে গেল। এদিকে ঝিলমিলের দাদিমা, বাবা আলতাফ চৌধুরী আর মা নাজমা বেগম তারা দ্রুত মেহমানদের ভিড় ঠেলে স্টেজের উপর ঝিলমিলের কাছে ছুটে গেলেন। দাদিমা ঝিলমিলের দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল হয়ে বললেন, কি হয়েছে জাহান সোনা? অমন জড়সড় হয়ে কাঁপছো কেন তুমি? নাজমা বেগম আর আলতাফ চৌধুরীও মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলেন।
ঝিলমিল তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে কোনো উত্তর না দিয়ে মায়ের কোলে থাকা নিজের ছোট ভাই জিহানকে কোলে নিয়ে একটু দূরে আকাশের পাশে দাঁড়িয়ে থাকা বারিশের পিঠের দিকে তাকিয়ে অসহায় গলায় ফিসফিস করে বলল, আমি সত্যিই জানি না দাদিমা, কি হয়েছে। উনি হঠাৎ এমন রেগে গিয়ে কেন সবাইকে ওভাবে মারতে শুরু করলেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাদিমা, দোহাই তোমাদের, আজকে আমাকে তোমাদের সঙ্গে বাড়ি নিয়ে যাও। উনি যদি রেগে গিয়ে আমাকেও মারে। ডান্স দ্য নাইট অ্যাওয়ে, লিভ ইউর লাইফ অ্যান্ড স্টে ইয়াং অন দ্য ফ্লোর। ডান্স দ্য নাইট অ্যাওয়ে, গ্রাব সামবডি, ড্রিঙ্ক এ লিটল মোর। লা 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 লা। কাচের গ্লাসে বরফের কিউবগুলো চামচের সাথে লেগে টুংটাং শব্দ তুলছে। এক হাতে জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা ঠোঁটে চেপে ধরে ধোঁয়া ছাড়ল মেয়েটা। অন্য হাতে আলতো করে ধরা ড্রিঙ্কসের ক্রিস্টাল গ্লাস। অবিন্যস্ত চুলে ক্লান্ত চোখ দুটো নিয়ে সে টেবিলের উপর ভর দিয়ে ক্লাবের ডান্স ফ্লোরে নাচতে থাকা মাতাল মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। স্পিকারের গানের লাইনগুলোর সাথে আপন মনে বিড়বিড় করে ঠোঁট মেলাচ্ছে ও। তার পুরো টেবিল জুড়ে বসে থাকা বন্ধুরা গভীর কৌতূহল নিয়ে এতক্ষণ ধরে শুধু ওর এই খামখেয়ালি রূপটাই দেখছিল। সহ্য করতে না পেরে গ্রুপের একজন ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, টানা 2 দিন ধরে তুই এসব গিলছিস দেখি, এবার অন্তত একটু থাম। নিজের লিভারটার 12টা বাজাবি নাকি? পাশ থেকে আরেকজন বন্ধু কপালে ভাঁজ ফেলে যোগ করল, আরে ভাই, ওর প্রবলেমটা কোথায়? ও কেমন ছেলে চায়? যার সাথে ওর বিয়েটা ঠিক হয়েছিল সেই ছেলে তো লাখে একটা, হ্যান্ডসাম, সাকসেসফুল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং। তারপরেও এই মেয়ে বিয়ের আসর থেকে কেন পালালো? গ্রুপের আরেকটা মেয়ে এবার দিঘির একদম কাছাকাছি ঘেঁষে এসে ফিসফিস করে বলল, তোরা বুঝছিস না কেন? ডেফিনেটলি অন্য কোনো চক্কর আছে। দিঘি, তুই কি অন্য কারো প্রেমে পড়েছিস? এমন কিছু হলে বল আমাদের, কেন লুকাচ্ছিস? নাকি বারিশ তোকে রিজেক্ট করেছে আর তুই নিজের ইগো বাঁচাতে পালিয়ে আসার নাটক করছিস? বন্ধুদেরই একের পর এক খোঁচায় জ্বলে উঠল দিঘি। তপ্ত ধোঁয়াটা এক ঝটকায় ছেড়ে ও টেবিল ছেড়ে সোজা দাঁড়িয়ে পড়ল। রাগে ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। শাট দ্য ফাক আপ ইউ বাস্টার্স, জাস্ট শাট ইউর গডড্যাম মাউথ। তোদের এই ফালতু গসিপ আর সস্তা লজিক এবার বন্ধ করবি? আমার লাইফ, আমার ডিসিশন। কার সাথে আমার বিয়ে হচ্ছিল আর আমি কেন পালিয়েছি সেটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? জাস্ট মাইন্ড ইউর অন ফাকিং বিজনেস অ্যান্ড লিভ মি অ্যালোন। বলেই সে টেবিল ছেড়ে চলে গেল। সোজা এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে। সেখানে নিয়ন আলোর নিচে নাচতে থাকা অচেনা একটা ছেলের হাত ধরে তার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করল। ওর ভেতরের হাহাকারটা যে কত তীব্র তাই ক্লাবের কোনো মাতালের পক্ষে বোঝা সম্ভব নয়। ও যাকে মনে প্রাণে চায়, যার জন্য সে আজকে রাজপ্রাসাদার বাড়ির শেরিয়ারের মতো যোগ্য পাত্রকে লাথি মেরে চলে এসেছে, তার নাম যদি সে ভুলেও বা মদের ঘোরে এই বন্ধুদের সামনে উচ্চারণ করে, তবে তাকে নিয়ে বিদ্রূপার উপহাস ছাড়া আর কিচ্ছু করবে না ওরা। তারই অতি আধুনিক হাই সোসাইটির বন্ধুরা আড়ালে আবডালে তো বটেই, এমনকি ওর মুখের সামনে হেসে ওকে পাগল তকমা দিয়ে দেবে। তারা কোনোদিনও তাকে বুঝবে না। যার জন্য নিজের সাজানো জীবনটা এভাবে ওলটপালট করে দিল, সেই মানুষটাই যখন তার মনের ভাষা বোঝেনি, তখন আর এই বাইরের লোক কি বুঝবে? সে নিজের এই না বলা দুঃখ যন্ত্রণা নিয়েই ছেলেটার সাথে এলোমেলোভাবে নাচতে থাকলো। চোখের কোণ দিয়ে অলক্ষ্যেই গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। হঠাৎই ডান্স ফ্লোরের অচেনা ছেলেটা সুযোগ বুঝে দিঘির কোমরে হাত দিয়ে ওর গায়ের উপর ঢলে পড়ার চেষ্টা করল। আচমকাই অনধিকার চর্চায় দিঘির ভেতরে জমে থাকা সবটুকু রাগ এক নিমিষে চড়ে বসল মাথায়।
সে নাচ থামিয়ে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটার গালে এলোপাথারি কয়েকটা চড় বসিয়ে দিল। পুরো ডান্স ফ্লোরের কয়েকজন হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। পরপর দিঘি নিজের ব্যাগটা টেনে নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ক্লাবের বাইরের অন্ধকারের দিকে চলে গেল। দূর থেকে দিঘির এই কাণ্ড দেখে টেবিলে বসে থাকা ওর বন্ধুরা নিজেদের কপালে হাত দিয়ে চাপড়াতে লাগলো। একজন বিরক্ত হয়ে বলেই ফেলল, মেয়েটা পুরো সাইকো হয়ে গেছে ভাই, ও আসলেই আমাদের হাত থেকে গেছে।